দেখুন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যদি কংগ্রেসের প্রার্থী হন 24-এর লোকসভা নির্বাচনে, আপনি থাকবেন ইউডিএফে। কেন বলছি? যেহেতু হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আপনার ভগ্নিপতি, এখানে আপনার ভূমিকাটা কি থাকবে? নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। আর মাত্র 2 মাস পরে লোকসভা নির্বাচন। এখন থেকে সব দল মাঠ সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে। করিমগঞ্জ আসনটি সংরক্ষণ মুক্ত হওয়াতে এবার একঝাঁক সংখ্যালঘু প্রার্থী প্রত্যাশীকে মাঠে দেখা যাচ্ছে। আজমলের দল এআইইউডিএফ এর নজর এবার করিমগঞ্জ আসনের দিকে। অন্যদিকে কংগ্রেস দলও চাইছে যে কোনো মূল্যে জয় হাসিল করতে। কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। উনি আবার করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর সাংগঠনিক সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরীর ভগ্নিপতি। জামাইবাবু কংগ্রেস টিকিট লাভ করলে এই আজমল ব্রিগেডের নেতার ভূমিকা কি হবে? এই প্রশ্নের সোজা উত্তর দিলেন দেওয়ান হাকিম ওরফে রাইস। নববার্তা টুডের সঙ্গে একান্ত আলাপচারিতা তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। দলের নীতি আর পারিবারিক সম্পর্ক কোনোটাতেই যাতে আঘাত না আসে, সেই হিসেবে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিলেন। করিমগঞ্জ আসনটি এবার তাদের দলের দখলে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের দলের ভূমিকা কি ছিল এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিভাবে উত্তর করিমগঞ্জ আসনে জয়ী হয়েছিল, এসব তথ্য তুলে ধরেন তিনি। তার দল মূলত বিজেপিকে উৎখাত করতেই মাত্র 3টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়ে দিলেন। আসুন শোনা যাক তিনি কি বললেন। নমস্কার, নববার্তা টুডের সকল দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর মাত্র 2 মাস বাকি, আসছে লোকসভা নির্বাচন। তো নির্বাচন নিয়ে বিভিন্ন দল এখন থেকেই মাঠ তৈরিতে ব্যস্ত। এর মধ্যে অন্যতম ইউডিএফ এবং কংগ্রেস। বিশেষ করে করিমগঞ্জ আসনটি সংখ্যালঘু অধ্যুষিত, এবার 2 লক্ষ ভোট বেশি ডিলিমিটেশনের ফল। এই আসনে এবার সংরক্ষণ মুক্ত হওয়ায় স্বপ্ন দেখছেন অনেকেই, প্রার্থী কে হবেন, কোন দল কী করছে। তো আমার সঙ্গে আছেন করিমগঞ্জ এআইইউডিএফের প্রশাসনিক সাংগঠনিক সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী, যাকে সমগ্র করিমগঞ্জ শহরের মানুষ রাইজ বলেই চেনেন। রাইজ মানে তো জনতা। তো আমি প্রথমে জানতে চাইব, আপনাকে প্রথমে অভিনন্দন আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে গিয়ে, আপনার দল প্রার্থী প্রত্যাশী অনেক। তো এবার কাকে আপনি ভাবছেন যে আমরা এই মানুষকে আমরা দিলে হয়তো আমাদের দল এবার এই আসনটা জয় জিতিয়ে আনতে পারবে? প্রার্থীদের তালিকায় তো রাধেশ্যাম বিশ্বাসও আছেন, শাহুল ইসলাম চৌধুরী আছেন, কেএম বাহারুল ইসলাম আছেন, আরও আছেন। ধন্যবাদ নববার্তা টুডের আপনাদের সবাইকে এবং দর্শকবৃন্দকে। প্রার্থী যেটা নির্বাচন হবে, চয়ন যেটা হবে, সেটা সেন্ট্রাল কমিটি করবে। প্রার্থী প্রত্যাশী অনেকেই আছেন, তার ভিতরে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল কথা আছে, সেটার উপর নির্ভর করে প্রার্থী চয়ন হবে। আশা রাখি আগামী দিনে যেই প্রার্থী হন না কেন, মানুষ আমাদের দলের যে 3টা সিটে খেলার কথা, 3টা সিটে মানুষ আমাদেরকে জয়ী করবে বলে আমরা মনে করি। কারণ আমরা দল বলেছে যে আমরা 3টা সিটে জয়ী, সীমিত সিটে ইলেকশন খেলব, বাকি সিটগুলায় আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করব। আর এই 3টা সিটে জয়ী হয়ে গিয়ে আমরা ইন্ডিয়া জোটকে আবার সমর্থন করব। এই হচ্ছে পার্টির পলিসি। মানুষ উপযুক্ত প্রার্থী পাবে, আমাদের দল উপযুক্ত প্রার্থী মানুষের সামনে দাঁড় করাবে বলে আমি আশা করি, এবং মানুষ নির্বাচিত করবে। তো আপনাদের যে দল, যেটা অনেকেই বলে এই দলটা বিজেপির বি টিম, সবাই বলে এই কথাটাই সব সময় চলছে যে এই দল বিজেপির হয়ে কাজ করছে। যেখানে ইউডিএফ স্ট্রং, সেখানে বিজেপি স্ট্রং। লোকের কথা থাকতে পারে, এটা বিরোধী দলের কথা, কিন্তু বাস্তবেই আমরা দেখিয়ে দেব যে আমাদের দলের ক্লিয়ার যেটা আমরা লক্ষ্য নিয়ে এগুচ্ছি, যে আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করব, বাকি সিটে আমরা ইলেকশন খেলছি না, এটা প্রমাণ করে যে আমরা বিজেপির বি টিম নয়,
আমরা বিজেপিকে মোকাবিলা করার জন্য বাকি সিটগুলো থেকে সরে এসেছি এবং এই তিনটা সিটেই আমরা কনসেন্ট্রেট ওয়েতে আমরা কাজ চালাচ্ছি। এই তিনটা সিট করিমগঞ্জ, নগাঁও আর ধুবড়ি। ঠিক আছে, করিমগঞ্জ আসন তো আগে ছিল, আপনাদেরই ছিল। তো এখানে দেখা গেছে যে সেই সময় কংগ্রেসের সাহায্য না ছাড়া হয়তো আপনারা এই সিটটা জিততেই পারতেন না। এবার কিন্তু আপনারা একলাই খেলছেন, যে একা আপনারা কতটুকু কী করতে পারবেন, যেহেতু সংখ্যালঘু ভোট কংগ্রেস আর ইউডিএফের মধ্যে ভাগাভাগি হলে বিজেপির জেতার সম্ভাবনা প্রচণ্ড বেশি। মানুষ ডিলিমিটেশনের পরে একটা সিট এখান থেকে এমএলএ কনস্টিটুয়েন্সি এটা কাটা পড়েছে, তারপরে লোকসভা যে সমষ্টি নির্ধারণ যেটা হয়েছে সেটা শিলচরের একটা পার্টও ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ মানে ক্ষুব্ধ মানুষ, সেজন্য মানুষ এই যে ড্রাফট সেটা আমি শুনেছি সেটা কংগ্রেসের আমলের ড্রাফট ছিল, ইমপ্লিমেন্ট করেছে বিজেপি। যদি এরকম হয় সেটাও মানুষ দেখবে এবং মানুষ অপেক্ষা করছে যে এই যে ডিলিমিটেশনের একটা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যালটের মাধ্যমে মানুষ সেটার জবাব দেবে। আমি মনে করি যে গত ইলেকশন যদি লাস্ট এমপি ইলেকশন যদি আপনি দেখেন, আমরা লাস্ট ইলেকশনেও আমরা অ্যালায়েন্স ছিল, আমরা নন অফিসিয়াল অ্যালায়েন্স ছিল, এখানে দুর্বল কংগ্রেস প্রার্থীও দিয়েছিল, কিন্তু কিছু লোক সেই দুর্বল প্রার্থীকে সবল করে লক্ষাধিক ভোট নিয়ে বিজেপিকে পাস করিয়ে দিয়েছে, সেটা বাস্তব। আজকের দিনে সেই যে কুচক্র সেটাকে মানুষ লক্ষ্য রেখে আগামী নির্বাচনে ভোট দেবে। সেই জন্য আগামী নির্বাচনে কার সঙ্গে কী অ্যালায়েন্স হলো সেটা বড় কথা নয়, মানুষ একত্রিতভাবে ডিলিমিটেশনের এবং এই বরাক উপত্যকার দুটা সিট কেটে ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যাওয়ার ফলে আপামর মানুষের ভিতরে একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভের প্রতিফলন ঘটবে আগামী লোকসভা নির্বাচনে। লোকসভা নির্বাচন গেল, গত বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে আপনারা অ্যালায়েন্স ছিলেন কংগ্রেস ইউডিএফ। কমলাক্ষ দেপুরকাইজ তো তৃতীয়বার বিধায়ক হওয়ার পিছনে আপনারা অনেক পরিশ্রম করেছেন। এখন সংঘাতটা কেন আবার ব্যক্তিগত সংঘাতও চলছে, দলীয় সংঘাত তো আছেই, যে এই জায়গায় বিধানসভা নির্বাচনের যে সময়ের যেটা আপনাদের যে কৃতজ্ঞতা প্রকাশ করার, আপনাদের জেলা সভাপতি একবার বলেছিলেন যে কমলাক্ষ তো কৃতজ্ঞতা প্রকাশ পর্যন্ত করেনি। তো আগামী লোকসভা নির্বাচনে এই সংঘাতের কি প্রভাব পড়বে? আমরা একটা নৈতিকতার উপরে রাজনীতি করি। দল যখন অ্যালায়েন্স করেছে তখন আমরা নৈতিকতার উপরে আমরা সমস্ত বাক বিতণ্ডা, সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা সেই অ্যালায়েন্সের নীতি পালন করেছি। সেখানে জয়ী হয়েছেন কংগ্রেস, এখানে 2টা সিটেই জয়ী হয়েছেন, আমরা একটা সিটে লড়েছিলাম, একটা সিটেই জয়ী হয়েছে, হাইলাকান্দিতে আমরা 3টা জয়ী হয়েছি। কে তারপরে কি করলো সেটা ওনাদের বিষয়, কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি অ্যালায়েন্সের পরে লাভ হওয়ার পরে তারপরে যদি কংগ্রেস এ ধরনের মন্তব্য করে যে ইউডিএফের কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো প্রয়োজন নেই, বি টিম সি টিম, এটা ঠিক মন্তব্য না। এটার বিবেচনাও মানুষ করবে, কারণ আগামী দিনে বিজেপিকে আটকানোর জন্য যাদেরকে বাইরে রাখা হয়েছে তারা যদি বিজেপিকে আটকানোর প্রচেষ্টা চালায় তাদেরকে সহযোগিতা করা উচিত। আর আমরা তো 3টা সিটে খেলছি, সেই জন্য 3টা সিটের যেহেতু খেলা হচ্ছে, 3টা সিটে বিজেপি বা ইন্ডিয়া এই কংগ্রেস বা ইন্ডিয়া টিম যে সেই টিমের আমাদেরকে সহযোগিতা করা উচিত। গেল তো একটা কথা লোকসভা নির্বাচনের কথা, আমার মনে একটা প্রশ্ন আসছে, 26-এ আসছে বিধানসভা নির্বাচন, দেওয়ান আব্দুল হাকিম চৌধুরীকে কি আমরা উত্তর করিমগঞ্জে দেখতে পাবো? এটা সময় বলবে, কিন্তু আমার এখন এ ধরনের কোনো নেই। আগামী দিনে হয়তোবা প্রয়োজনের তাগিদে মানুষের সেবা করার নিমিত্তে প্রচেষ্টা করতে পারি, মানুষ সেটা যদি চায় তাহলে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারি। কিন্তু কথা হচ্ছে কি, এখন লোকসভা নির্বাচন সামনে রেখে বরাক উপত্যকার নির্বাচনের একটা মানদণ্ড ঠিক হবে। নির্বাচন কারা খেলবে, কী জন্য খেলা হবে, শুধু নির্বাচিত হওয়ার জন্য, প্রতিনিধি হওয়ার জন্য, আর কিছু ব্যক্তি স্বার্থের জন্য, কিছু এক শ্রেণীর মানুষকে লাভ করিয়ে দেওয়ার জন্য যদি নির্বাচন হয়, সে নির্বাচন আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না।
কারণ বরাক উপত্যকার যে আজকের দিনে আপনারাও প্রত্যক্ষ করেছেন যে রাজনীতিটা বরাক উপত্যকায় এসেছে, যে বিভেদের রাজনীতি এসে গেছে, যে বিজেপির নেতৃত্ব যেভাবে বরাক থেকে শোষণ করে ব্রহ্মপুত্র বেলিতে বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, তারপরেও নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন। এই জায়গায় একটা আমি বলবো একটা বলিষ্ঠ কণ্ঠ আমাদের লোকসভায় পাঠানো উচিত, তারপরে বিধানসভারও চিন্তা করবে মানুষ, এবং আমরা রাজনৈতিকভাবে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। বরাক উপত্যকার স্বার্থে আমরা একত্রিত হয়ে বরাকবাসী কিছু করার সময় এসে গেছে বলে আমি মনে করি। দেখুন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যদি কংগ্রেসের প্রার্থী হন 24-এর লোকসভা নির্বাচনে, আপনি থাকবেন ইউডিএফে। কেন বলছি? যেহেতু হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আপনার ভগ্নিপতি, এখানে আপনার ভূমিকাটা কি থাকবে? আজকের দিনে প্রার্থিত্ব বিবেচনায় যিনি সব জায়গায় প্রার্থিত্ব বিবেচনায় যাকে রাখা হচ্ছে, এখনও কংগ্রেস যোগ দেননি হাফিজ রশিদ আহমদ। এমনও তো হতে পারে যে হাফিজ রশিদ আহমদ চৌধুরী যে ইউডিএফ হতে পারেন, কংগ্রেসের সমর্থিত হতে পারেন, সবার সমর্থিত প্রার্থী হতে পারেন। এই জায়গায় আমার ব্যক্তিগতভাবে আমার অপিনিয়ন থাকবে, যেহেতু উনি আমার ভগ্নিপতি, উনি যদি প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসে করেন তাহলে সেই সময়ে আমি সিদ্ধান্ত নেব। কারণ আমার যে সম্পর্ক সেটা কোনো রাজনীতি আমার পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে নয়। আমি পারিবারিক সম্পর্ককে বজায় রেখে তারপরে যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেটা নেব। ধন্যবাদ, এটাই জিনিস জানার ছিল। আর আপনি যথেষ্ট সময় দিয়েছেন, তাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।